৯৫ বছরে জীবনাবসান হল সাবেক স্পিকার বিএনপি নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ভোর থেকে রাজধানীতে প্রবল বর্ষণ, ঢল আর বন্যায় চট্টগ্রাম বিভাগে ৬ দিনে নিহত ৪৩, ক্ষতিগ্রস্ত ৮,৬৭,০০০ মানুষ। ১৬ জুলাই পর্যন্ত স্থগিত বোর্ডের এইচএসসি পরীক্ষা। সাবেক স্পিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। ৯৫ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তথ্যটি নিশ্চিত করেছে বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম। অসুস্থতার কারণে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন জমির উদ্দিন সরকার। তিনি দুইবার জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও দুইবার বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। সকাল থেকে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর অনেক সড়ক। কয়েকদিনের অবিরাম ও রেকর্ড ভাঙা বৃষ্টিপাত আর সেই সাথে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপর্যস্ত দেশের ৭টি জেলা। প্লাবিত হয়েছে মাইলের পর মাইল এলাকা। টানা বৃষ্টি, বন্যা আর পাহাড় ধসে চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৬ দিনে ৪৩ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৮,৬৭,০০০ বাসিন্দা। এছাড়া ২৪২ কিলোমিটার সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড় ধস ও ঢলের পানিতে ভেসে গিয়ে শুধু কক্সবাজারে প্রাণ গেছে ২৮ জনের। এদিকে চট্টগ্রামের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সাতকানিয়া ও বাঁশখালীর বিস্তীর্ণ এলাকা এখনও পানির নিচে। পানিবন্দী অবস্থায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন লাখো মানুষ। জলের টাকা যেন জলেই গেছে। জলাবদ্ধতা নিরসনে ১৪,২৫৭ কোটি টাকার ৪টি মেগা প্রকল্পের কাজের বেশিরভাগ শেষ হলেও মিলছে না সুফল। মাত্র কয়েক ঘন্টার ভারী বর্ষণেই ডুবে যায় নগরীর বেশিরভাগ এলাকা। হাজার কোটি টাকার খরচেও জলাবদ্ধতার দুর্ভোগ থেকে রেহাই না পাওয়ায় নগরবাসীর এখন একটাই প্রশ্ন, এ দুর্ভোগের শেষ কোথায়? উত্তর আছে কি সিডিএ, সিটি কর্পোরেশন কিংবা পানি উন্নয়ন বোর্ডের কাছে? কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে পানি নিচে চলে যায় বন্দরনগরীর গুরুত্বপূর্ণ সড়ক, অলিগলি ও আবাসিক এলাকা। কোথাও বিকল হয় যানবাহন, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান। কোমর সমান পানি মারিয়ে জীবন ঝুঁকি নিয়ে চলাচল করে মানুষ। এ যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে চট্টগ্রাম নগরবাসীর জীবনে। সরকারের হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্প চললেও প্রতি বর্ষায় পানিতে ভাসে চট্টগ্রাম। বছরের পর বছর জলাবদ্ধতার দুর্ভোগে ক্ষুব্ধ সাধারণ মানুষ। সবাই একই কথা বলে যায়, পানি থাকবে না, নালা পরিষ্কার থাকবে, এটা কখনো কিছু হচ্ছে না। নালা পরিষ্কার করলেও পানি যাচ্ছে না, সবসময় পানি এটা প্রবলেম হতেছে। প্রত্যেকবার বর্ষা আসলে এখানে সরকারের যে প্রকল্পগুলো দেয় এগুলো আসলে এখনো অনেক কাজ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে ভোগান্তি মানুষের শেষ হচ্ছে না। জলাবদ্ধতা নিরসনে সিডিএর দুটি প্রকল্পের অগ্রগতি ৯৮ ও ৮৬%। এছাড়া সিটি কর্পোরেশনের খাল খনন প্রকল্পের ৯৭% এবং পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের ৯৬% কাজ শেষ হয়েছে। এই তিন সেবা সংস্থার মোট প্রকল্পের ব্যয় ১৪,২৫৭ কোটি টাকা। ৯৮% কাজের আপনি ইয়েটা দেখান, উন্নতিটা দেখান। ৯৮ কাজ যদি আপনার ড্রেনে ৯৮% কাজ শেষ হলে আমাদের পানি থাকার কথা না। ওই ৯৮%, ৮% তো এখন দেখতেছি না। ৯৮ বাদ দেন। বিগত সরকারের আমলে বলছি, যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা এই কথা বলছে, এবং তাদের আসলে কথার কোনো শেষ নাই। তারা আসলে কি বলতে যাচ্ছে তারা নিজেও জানে না। জলাবদ্ধতা নিরসন না হওয়ার পেছনে সক্ষমতাহীন সিডিএকে প্রকল্প দেয়ায় বিগত সরকারকেই দুষলেন মেয়র। আর সিডিএ চেয়ারম্যান বলছেন, জলাবদ্ধতা নিরসনে কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে। সিডিএ তো কখনো নালাখাল পরিষ্কার করার কথা না। তাদেরকে কেন ১৬ সালে এই সিটি কর্পোরেশনকে বাইপাস করে বাদ দিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, যেটা নালাখাল, তাদের কোনো লোকবল নেই, তাদের কোনো ইনস্ট্রুমেন্ট নেই, তাদের কিছুই নেই, সেখানে তাদেরকে কেন জোর করে দিয়ে দেওয়া হলো? আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি যে আগামী ১ বছরের ভিতরে যদি মেয়র সাহেবের বাকি খালগুলা সংস্কার করা হয় তাহলে জলাবদ্ধতা অনেকাংশে কমে যাবে। এদিকে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার সাতকানিয়া, বাঁশখালী সহ বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাঙামাটি হাটহাজারী সড়কের বিভিন্ন অংশ। একই সাথে প্লাবিত হয়েছে মিরসরাইয়ের বিস্তীর্ণ এলাকা।
ডিবিসি নিউজ ডেস্ক। 7 দিনের টানা ভারী বর্ষণ ও উজানের ঢলে কক্সবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী লাখো মানুষ। দুর্গতদের ঘরে নেই খাবার, জ্বলছে না উনুন, ঘরে ঘরে বেঁচে থাকার লড়াই। তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলের মাঠ ও মৎস্যক্ষেত। পাহাড় ধস ও ঢলের পানিতে ভেসে গিয়ে প্রাণ গেছে 28 জনের। সর্বোচ্চ সহযোগিতা নিয়ে দুর্গতদের পাশে থাকার কথা জানিয়েছে প্রশাসন। চকরিয়ার কাকারা ইউনিয়নের পূর্বপাড়ার বাসিন্দা মোহাম্মদ হুসাইন। বন্যায় বুক সমান পানিতে ডুবে গেছে তার ঘর। স্ত্রী সন্তান নিয়ে না খেয়ে চলছে বেঁচে থাকার লড়াই। আমাদের অবস্থা খুব খারাপ, চুলায় এখনো পানি, আগুন দিতে পারছি না, সবাই অনাহারে ওখানে বসে আছি। দুর্ভোগের এই চিত্র শুধু কাকারাই নয়, জেলার পেকুয়া, মাতামুহুরী, কক্সবাজার সদর, ঈদগাহ, রামু ও মহেশখালী কুতুবদিয়ার অন্তত 60% এলাকা বন্যায় প্লাবিত। মাতামুহুরী নদী থেকে অনেক পানি ঢুকতেছেন, যারা যেদিকে পাচ্ছেন সেদিকে ছুটতেছেন। মাতামুহুরী ভরাট হওয়ার কারণে পানি নিষ্কাশনের ব্যবস্থা সম্ভব হচ্ছে না। তবে এমন প্লাবনের কারণ কি শুধুই প্রাকৃতিক? স্থানীয়রা বলছেন, নদী দখল, অপরিকল্পিত নগরায়ন ও যথাসময়ে সুইচ গেট খুলে না দেওয়ায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে প্রতি বছরই সৃষ্টি হচ্ছে বন্যা পরিস্থিতির। 600-700 মানুষের বসবাস এই গ্রামটাতে, সবাই পানিবন্দী। পানি দ্রুত না নামার কারণে প্রতি বছর আমরা বন্যার সম্মুখীন হচ্ছি। প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রীয়ভাবে এবং দেশের নাগরিকেরা কেউ সেভাবে এগিয়ে আসছে না। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি দ্রুত নিষ্কাশন না হওয়ায় জেলায় বন্যা পরিস্থিতির এতটা অবনতি হয়েছে বলে জানান জেলা প্রশাসক। আরও জানান, সর্বোচ্চ সহযোগিতা নিয়ে দুর্গতদের পাশে আছে প্রশাসন। শনিবার থেকে এই পর্যন্ত শুধু 6 দিনের রেকর্ড যদি বলি, সেখানে 700 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। আমাদের 640টা আশ্রয়কেন্দ্র কক্সবাজার জেলায় সবগুলো আমরা রেডি রেখেছি। সকলের সহযোগিতা প্রত্যেকটি বাড়িতে শুকনা খাবার সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছানোর চেষ্টা করছি। জেলায় পাহাড় ধস ও ঢলের পানিতে ভেসে গিয়ে 7 দিনে এ পর্যন্ত প্রাণ গেছে 28 জনের। ডিবিসি নিউজ ডেস্ক। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে চট্টগ্রামের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সাতকানিয়া ও বাঁশখালীর বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে। পানিবন্দী অবস্থায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন লাখো মানুষ। এমন মানবিক বিপর্যয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। উপজেলা প্রশাসনের পাশাপাশি স্পিড বোট নিয়ে দুর্গত এলাকায় উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণ জোরদার করেছে তারা। এই চিত্রই বলে দেয় চট্টগ্রামের সাতকানিয়ার বন্যার ভয়াবহতা কতটুকু। মূল সড়ক থেকে অন্তত 5 কিলোমিটার দূরের ডুবে যাওয়া ঘর থেকে নৌকা করে এভাবেই হাসপাতালে আনতে হলো 50 ঊর্ধ্ব এই অসুস্থ নারীকে। অসুস্থতা নৌকা নিয়ে চলে আসছি আর কি, ওর স্বামী মারা গেছে। অনেক লোক আপনার পানির মধ্যে এখনো যেতে পারে নাই, এদিকে কিছু যেতে পারে নাই, এখন অনেক কষ্টের মধ্যে এরা আছে। যতদূর চোখ যায় কেবল অথই পানি। গত কয়েকদিনের টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে লণ্ডভণ্ড দক্ষিণ চট্টগ্রামের এই জনপদ। সাতকানিয়া উপজেলার কেউচিয়া, বাজালিয়া, ঢেমসা, চরতি সহ প্রায় সবকটি ইউনিয়নের গ্রামীণ সড়ক, ফসলি জমি এবং ঘরবাড়ি পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে। একই চিত্র বাঁশখালীরও। উপজেলার বেশিরভাগ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় পানিবন্দী লাখ লাখ মানুষ। এলাকার পরিস্থিতি অনেক খারাপ, চারপাশে যেগুলো ঘর আছে এখানে পানি ঢুকছে। খুব ভয়াবহ পরিস্থিতি আছি, কমতেছে বাড়তেছে, এখানে কোনো আমাদের সাহায্য সহযোগিতা আসতেছে না। উপরের দিকে শুনছে পানি বাড়ছে, এখন এখানে কারোর সাথে যোগাযোগ করব, নেটওয়ার্কে নেই। বসত ভিটা ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছেন স্থানীয় সাইক্লোন শেল্টার কিংবা বহুতল শিক্ষা প্রতিষ্ঠানে। বিপাকে পড়েছেন অসুস্থ রোগীরা। স্থানীয়রা বলছেন পর্যাপ্ত শুকনা খাবার আর বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। প্রত্যেকটা এলাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে না, কারণ যাতায়াতের অবস্থা খুবই খারাপ। এখন যেটার আমাদের সমস্যা সেটা হচ্ছে বিশুদ্ধ পানি এবং শুকনো খাবারের এই সংকট রয়েছে। উপজেলা প্রশাসনের পাশাপাশি এমন ভয়াবহ পরিস্থিতিতে মাঠে নেমেছে সেনাবাহিনী। শুধু উদ্ধার কাজই নয়, পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি পৌঁছে দিচ্ছেন তারা। সাতকানিয়া এই মুহূর্তে প্রায় 70% এলাকা পানির নিচে আছে এবং হলো যে আমাদের প্রত্যেকটা ইউনিয়ন কম বেশি পানিবন্দী মানুষজন, এবং আমরা সরকার থেকে এ পর্যন্ত 9 লক্ষ টাকা এবং 175 মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছি। ইতিমধ্যে আমরা 25 মেট্রিক টন চাল বিতরণ করেছি। যেখানে নৌকা দিয়ে পৌঁছানো যায় সেখানে নৌকায় পৌঁছানোর জন্য, যেখানে আমার গাড়ি যাচ্ছে আমরা সেখানে গাড়ির মাধ্যমে তার পৌঁছানোর চেষ্টা করছি।
এভাবেই টানা 5 দিন ধরে পানিবন্দী চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীর লাখো মানুষ। নেই বিদ্যুৎ, সংকট বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের। সরকারি সাহায্যের পাশাপাশি এখানে দরকার বেসরকারি উদ্যোগেও মানবিক সহায়তা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম। গাইবান্ধায় তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন। সবচেয়ে বেশি ভাঙন দেখা দিয়েছে তিস্তা ও ব্রহ্মপুত্র তীরবর্তী জনপদে। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে আবাদি জমি, বসতভিটা ও বিভিন্ন স্থাপনা। ভাঙনের মুখে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা এবং স্থানীয় বাঁধ। সর্বস্ব হারানোর আশঙ্কায় ঘরবাড়ি সরিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে নদীপাড়ের মানুষ। ভাঙছে নদীর পাড়, গৃহহীন হচ্ছে নদী পাড়ের বাসিন্দারা। শেষ সম্বল রক্ষায় অনেক পরিবার ঘরবাড়ি খুলে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। নদ নদীর পানি উঠানামার সঙ্গে সঙ্গে গাইবান্ধার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিস্তা ও ব্রহ্মপুত্র যমুনা তীরবর্তী জনপদ। তিস্তার ভাঙনে সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া, চণ্ডীপুর ও শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় শত শত বিঘা আবাদি জমি ও অসংখ্য বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের মুখে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা এবং স্থানীয় বাঁধ। বন্যা এলে কত সমস্যা, গরু ছাগল নিয়ে অসুবিধে, খাওয়া দাওয়ার অসুবিধে। ভয় তো থাকি, ঘুম হয় না, কখন তল ফাঁকে ভাঙ্গিয়ে শোকসু দিয়ে তলি যাই। খালি বালু দিয়ে বস্তা দিয়ে বান্ধিলে হবে না, বুলটার দিয়ে অঙ্গের বান্ধি দিয়ে অনেক। টানা বৃষ্টি ও নদীর পানি বাড়ায় পাট, তিল, বিভিন্ন ধরনের শাকসবজি সহ প্রায় 119 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কৃষক পড়েছেন চরম অনিশ্চয়তায়। দুটো পয়েন্টে এরকম ভাঙতেছে এবং ভাঙন আর দিন বৃদ্ধি পাচ্ছে এবং এইভাবে ভাঙন চলতে থাকলে এলাকা পুরাই বিলীন হবে। ডিসি খালি দেখে গেলে তো হবে না, নদীটা বাঁধে দিতে হবে, তো খালি দেখলে তো হবে না। আমরা সুস্থভাবে কাজ চাই এখানে। ঝুঁকিপূর্ণ এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সম্ভাব্য বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। বন্যার আশঙ্কা থেকেই আমরা আমাদের পূর্ব প্রস্তুতি গ্রহণ করে রেখেছি এবং সরকারের বরাদ্দগুলো রয়েছে এবং শুকনো খাবার থেকে ধরে আমাদের যে ত্রাণ এবং অন্যান্য যে কার্যক্রম, এগুলো আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। প্রতি বছরের মতো এবারও নদী ভাঙনের নিঃস্ব হওয়ার শঙ্কায় দিন কাটছে গাইবান্ধার হাজারো মানুষের। অস্থায়ী প্রতিরোধ নয়, নদী ভাঙনের স্থায়ী সমাধানই এখন নদীপাড়ের মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা। ডিবিসি নিউজ ডেস্ক। রূপের নদী খ্যাত জাদুকাটায় এখন আতঙ্কের আর এক নাম কালাবাহিনী। ড্রেজার দিয়ে তীরের বালু উত্তোলন করায় নদীগর্ভে বিলীন হচ্ছে উর্বর জমি, বসতভিটা। বাহিনীর দৌরাত্মে গ্রাম জুড়ে থমথমে পরিবেশ। বাধ্য হয়ে ভিটেমাটি ফেলে এলাকা ছাড়ছে অনেক পরিবার। ভুক্তভোগীদের দাবি, এ বিষয়ে মুখ খুললেই নির্যাতনার মামলার মুখোমুখি হতে হয়। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত জাদুকাটা নদী। প্রায় 3 দশক আগে ভূমিহীনদের পুনর্বাসনে জাদুকাটা নদীর তীরে গড়ে তোলা হয়েছিল ঘাগটিয়া আদর্শ গ্রাম। নদী তীরের উর্বর জমি ছিল গ্রামবাসীর জীবিকার প্রধান অবলম্বন, কিন্তু সময়ের সঙ্গে সেই চিত্র প্রায় অতীত। এই নদী ঘিরেই এখন আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটছে শত শত মানুষের। ইজারা নিয়ে নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে একের পর এক বিলীন হচ্ছে ফসলি জমি, বসতভিটা, কবরস্থান, রাস্তাঘাট। যারা করতেছে এরা তো আইন প্রশাসন আছে, তারা জানে চুরাই বাদে চালায়, যারা চালায় এরা তো তোমার বর্তমান আমরা নাম কোয়া যেত না। খাইতে খাইতে এখন বর্তমানে মানুষের বাড়ি ঘর খাইতেছে, কিন্তু আমরা কথা বললে চলতে পারি নাই, নিরাপত্তা নাই আমাদের জানের। স্থানীয়দের দাবি, প্রথমে ইজারার অজুহাতে কেটে নেওয়া হয় ফসলি জমি। একের পর এক ড্রেজার মেশিন দিয়ে মাটি বালু উত্তোলন করায় নদীগর্ভে বিলীন হচ্ছে বাড়িঘরও। আর এসব অপকর্মের নেপথ্যে আসছে কালাবাহিনীর নাম। তাদের দৌরাত্মে গ্রাম জুড়ে থমথমে পরিবেশ। অধিকাংশই রাজি নন ক্যামেরার সামনে কথা বলতে। ভুক্তভোগীদের দাবি, কালাবাহিনীর বিরুদ্ধে মুখ খুললেই নেমে আসে নির্যাতন, দেখানো হয় মামলার ভয়। তাই অনেকেই শেষ সম্বলটুকু নামমাত্র দামে বিক্রি করে এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন। এরাটা বেচছে, এটা ভাঙছে, এটা বাংলা আছে, এটা ভাঙবো না তো না, এরাও বিক্রি দালাইছে, এরাটা বেচতে হেরাটাও বেচছে। জায়গা রোড থেকে লাগাই অনুমান 3 ফরমত হইব, তাই প্রত্যেকে মানুষ আসে এখানে জায়গা কিনে। আমার সাথের বাড়ি বিশালায়, আমার বাড়ি কি থাকবো, থাকতো না বললে আমিও সেফ লাগাই, আমিও বেশি খাই, কোনো সমস্যা নেই। কালাবাহিনীর অন্যতম ব্যক্তি বাদাঘাট ইউনিয়ন পরিষদের 6 নম্বর ওয়ার্ডের সদস্য মোশাহিদ হোসেন রানু। এমন দাবি এলাকাবাসীর। আসলে রানু মেম্বার, বুঝলি, নেতারার লগে চলে, সুনামগঞ্জের নেতারাও আছে, আমার তাইপুরের নেতারা আছে, গাগদের নেতারা আছে,
সব নেতারা এর কথাই কয়, পুলিশ প্রশাসন সব এরার কথাই কয়। অভিযোগ অস্বীকার করে মোশাহিদ বলছেন, এ কর্মকাণ্ডে জড়িত অনেক প্রভাবশালী ইজারাদারদের প্রত্যক্ষ সহযোগিতায় অবৈধভাবে বালু উত্তোলন হয় দাবি তার। ধরুন প্রভাবশালীর মাঝে আমি একজন, আমার মতো প্রভাবশালী যারা আরও অনেক আছে। আর এখন যদি আপনি এখানে বাধা দেন, যারা ইজারাদার আছে খুব বাধা দেন কেন? আমি জানাচ্ছি আপনি বাধা দেওয়ার কে? তখন আপনার নামে মামলা। তবে ইজারাদারদের দাবি, বিষয়টি জানিয়ে গত 2 মাস জেলা প্রশাসনকে অন্তত 10টি চিঠি দেওয়া হয়েছে। এই পারখাটা বন্ধের লাগি আমরা দুজন এই ডিসি বরাবর আবেদন করছি, মনে হয় কমপক্ষে 10টা, হ্যাঁ, এই 2 মাসের ভিতরে। শর্ত অনুযায়ী নদী ও আশপাশের এলাকার সুরক্ষার দায়িত্ব ইজারাদারদের। তারা কার্যকর ব্যবস্থা নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা সম্ভব বলে জানান সংশ্লিষ্টরা। দিচ্ছেন ব্যবস্থা নেওয়ার নানা আশ্বাস। আমি বলেছি যে দায়িত্ব আপনারা নিতে পারেন না, করতে পারেন না, সেটি কেন নিয়েছেন? এত দুর্গম, এত দূরবর্তী, সেখানে বেসিক্যালি সার্বক্ষণিক ওইখানে যদি কোনো টহল না থাকে, তাহলে বেসিক্যালি এই অবৈধ বালু যে উত্তোলন বা এই যে ড্রেজার মেশিনের প্রয়োগ কিংবা ওই যে নদীর পার কাটা, এগুলো আসলে স্থায়ীভাবে বন্ধ করা সম্ভব না। ইজারাদারকে তার করণীয় বর্জনীয় সম্পর্কে ইজারা যারা প্রদান করেছেন তারা কার্যকর ব্যবস্থা করলে কিন্তু আপনার 80% এই বালু ময়লা শৃঙ্খলা একদিনে ফেরাবে। প্রশাসনের আশ্বাস মিললেও কবে থামবে অবৈধ বালু উত্তোলন আর কবে শেষ হবে ভাঙন, সেই প্রশ্ন নদী তীরের মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক।